আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতে সংবাদ শিরোনাম। গণহারে ভিসা বাতিলের পরিকল্পনা করছে কানাডা, বাংলাদেশ ভারত বিশেষ নজরে। প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আরিফুজ্জামানের তৎপরতায় খোঁজ মিলেছে মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসী মিকাইলের। বর্তমানে তিনি কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসাধীন। এবং সংযুক্ত আরব আমিরাতে দিন দিন সংকীর্ণ হচ্ছে বাংলাদেশিদের কর্মক্ষেত্র, তাই চ্যালেঞ্জ নিয়ে গড়ে উঠছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জালিয়াতির অভিযোগ করে বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা অর্জনের উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। অভিযোগ করা হয়েছে বাংলাদেশ ও ভারত থেকে পাঠানো ভিসা আবেদনগুলোর মধ্যে জালিয়াতির ঘটনা ঘটছে। কানাডার গণমাধ্যম সিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি মার্কিং অংশীদারীদের সঙ্গে মিলে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। এই গ্রুপের লক্ষ্য হচ্ছে ভিসার জাল আবেদন চিহ্নিত ও বাতিল করার প্রক্রিয়া জোরদার করা এবং সেই জন্য আইনি ক্ষমতা বৃদ্ধি করা। সরকারি নথিতে ভারত ও বাংলাদেশকে নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে নির্দিষ্ট দেশের ভিসাধারীদের গণহারে বাতিলের ক্ষমতা প্রয়োগ করা যেতে পারে। এদিকে সুশীল সমাজের 30টির বেশি সংগঠন এই বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মাইগ্রেন্ট রাইটস নেটওয়ার্ক সহ মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই আইন সরকারকে গণবহিষ্কারের যন্ত্রতে পরিণত করতে পারে। অভিবাসন আইনজীবীরাও সন্দেহ প্রকাশ করেছেন, আবেদন জট কমানোর উদ্দেশ্যই হয়তো এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আরিফুজ্জামানের তৎপরতায় অবশেষে খোঁজ মিলেছে মালয়েশিয়ায় অসুস্থ অবস্থায় নিখোঁজ থাকা প্রবাসী মিকাইলের। বর্তমানে তিনি কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের মাটিখোলা গ্রামের বাসিন্দা। চাকরির সুবাদে তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার জোহরাবারু রাজ্যে বসবাস করছিলেন। সম্প্রতি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি কাজ করতে পারছিলেন না এবং চিকিৎসাধীন ছিলেন। দেশে ফেরার উদ্দেশ্যে সহকর্মীরা তাকে 30 অক্টোবর MH102 ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করেন, কিন্তু তিনি কুয়ালালামপুর এসে বিমানবন্দরে না গিয়ে সেখানেই থেকে যান। পরে 31 অক্টোবর তাকে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের এক প্রধান ফটকের সামনে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তার কাছে কোনো পরিচয়পত্র বা মোবাইল ফোন না থাকায় হাইকমিশন কর্তৃপক্ষ বিপাকে পড়ে। পরে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কুমিল্লা 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার রাত 11টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা রাতের আধারে মনোয়ার সরকারের বাড়িতে তার নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করা ঘরে আগুন দেয়। এলাকাবাসী ধারণা করছেন, তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে কেউ এ ঘটনা ঘটাতে পারে। তিতাস থানা পুলিশ জানায়, একটি দরজাবিহীন টিনের চালাঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘরটি মনোয়ার সরকারের নির্বাচনী কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত করে দেখতেছি, তারপর আমরা বলতে পারবো আর কি। আমরা এই 15-16 বছর ত্যাগ তিতিক্ষার পরে এসেও এখনো যদি এই সিচুয়েশন আমাদেরকে পড়তে হয়, এই আচরণে আমাদেরকে ফেস করতে হয়, এটা আরো বেশি দুঃখজনক। এবার দুবাইয়ের গল্প। দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে মরুরদের সংযুক্ত আরব আমিরাতে। ফলে দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের কর্মক্ষেত্র। তবে এতে থেমে নেই রেমিটেন্স যোদ্ধারা। চাকরির পাশাপাশি অনেকেই ঝুঁকছেন ব্যবসার দিকে। এমনই এক রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ মুরাদ আকন। আমিরাতে বাংলাদেশিদের প্রতিকূল পরিবেশ সম্পর্কে জানা সত্ত্বেও চাকুরির চক্র ভেঙে শুরু করেছেন নিজস্ব ব্যবসা। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল।
ফরিদপুর সদরের আব্দুল খালেক আকনের ছেলে মোহাম্মদ মুরাদ আকন ভাগ্য পরিবর্তনের আশায় 2021 সালে পাড়ি জমান মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। চাকুরি দিয়ে শুরু করেন কর্মজীবন। বিভিন্ন চাকুরিতে কঠোর পরিশ্রম করলেও সফলতা নামের সোনার হরিণ ধরা দেয়নি তাকে। ব্যর্থতার ঝুঁকি আছে জানা সত্ত্বেও শুরু করেন নিজস্ব ব্যবসা। তৈরি করেন বিসমিল্লাহ ট্রেডার্স এবং বিসমিল্লাহ গার্মেন্টস নামের দুইটি প্রতিষ্ঠান। প্রথমে একটা দোকান নিছি কসমেটিকের আইটেম, পরে আরেকটা দোকান নিছি এই সাইডে ওই গার্মেন্টস আইটেম। তো আপাতত আমার দুটো দোকান আছে, আর আমার দোকানের নাম হয়েছিল বিসমিল্লাহ ট্রেডার্স, আর একটা হয়েছিল বিসমিল্লাহ গার্মেন্টস। তো এই জায়গাটা ব্যবসা বাণিজ্য করে অনেক ভালো আছি, ভালো থাকতেছি, আর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। দুবাই ও শারজা প্রদেশের বিভিন্ন স্থান থেকে প্রসাধনী সামগ্রী সংগ্রহ করে নিজের প্রতিষ্ঠানে বিক্রয় করছেন তিনি। এতে কর্মসংস্থানও তৈরি হয়েছে কয়েকজন প্রবাসীর। আমরা এই মালগুলো সানাই থেকে সংগ্রহ করি, আবার কসমেটিকের মালগুলো দুবাই থেকে আনি, বিভিন্ন জায়গা থেকে মালগুলো সংগ্রহ করে আমরা এই জায়গা বিক্রি করি। মোটামুটি অনেক গাড়ি আছে, কোম্পানি গাড়ি এরা দিয়ে যায়, আর আপনার সানাই থেকে আমরা নিজেরা যায় কিরি করে মাল নিয়ে আসি। বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করেন তার প্রতিষ্ঠান থেকে। প্রবাস জীবনের কষ্ট আর অভিজ্ঞতাকে পুঁজি করে এগিয়ে যেতে চান তরুণ এই উদ্যোক্তা। মিশরি আসে, সুদানি আসে, বাঙালি, পাকিস্তানি, মোটামুটি 8টা-10টা কান্ট্রির লোক আসে এই জায়গা। সব ধরনের কাস্টমারই পাওয়া যেতেছে। সবাই মোটামুটি খুব স্বাচ্ছন্দ্যভাবে এই জায়গা থেকে কেনাকাটা করতেছে। আশা আছে আরও ভবিষ্যতে দেখি আরও কিছু করার জন্য এই জায়গা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ওমান ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাবের নতুন জার্সি উন্মোচন। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের গলফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। দীর্ঘদিনের খরা ও বৃষ্টিপাতের ঘাটতি মোকাবেলায় পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। দেশটির আওকাফ ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, আগামী 8 নভেম্বর দেশটির স্থানীয় সময় সকাল 10টা 30 দেশজুড়ে 125টি মসজিদে একযোগে সালাত আল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হবে। কুয়েত প্রতিনিধি আহজুবেদ জানান, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি সুলাইমান আল সুওয়াইলেম জানিয়েছেন, এই উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি স্থানীয় নাগরিক ও প্রবাসীদের সম্মিলিতভাবে এই বিশেষ নামাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, ইসলামী ঐতিহ্য অনুযায়ী খরা বা অনাবৃষ্টির সময়ে আল্লাহর কাছে রহমত ও বৃষ্টির প্রার্থনার উদ্দেশ্যে এই নামাজ আদায় করা হয়। ক্যামব্রিজের একটি স্থানীয় ব্যাংকুয়েটিং হলে এনসিপি ইউকে অ্যালায়েন্স ইস্ট অফ ইংল্যান্ড এর উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আল আমিন আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ। সভাপতিত্ব করেন বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল মতিন জব্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাইমুল ইসলাম, পরিচালনা করেন জাকির চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন মাকসুদুল হক শাকুর। স্থানীয় কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য দেন নূর হাসান আরকো, আকরামুল হোসেন, মামুনুর রশিদ, আমিন সাইদ দুলাল ও শাহানা আক্তার সহ আরও অনেকে। ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিতব্য গলফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্ট 2025কে সামনে রেখে ওমান ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাবের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, ওমানের আল বিদিয়া এলাকার এক মনোরম রিসোর্টে আয়োজিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল করিম ও সাকিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূর নবী, বিশেষ অতিথি ছিলেন শাহাবুদ্দিন সিআইপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমান ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান স্পন্সর SM ইন্টারন্যাশনাল এগ্রিকালচার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন সিআইপি। জার্সি স্পন্সর করেন ক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় আর উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ফরিদ, সহসভাপতি ইরদিস এবং ক্লাবের অন্যান্য সদস্যরা।
প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ, নবায়ন ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে মালয়েশিয়া বিএনপি। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নিতে কুয়ালালামপুরের জি টাওয়ারে শতাধিক নেতাকর্মী একত্রিত হন। ওয়েবসাইটের মাধ্যমে বিদেশ থেকে দলীয় সদস্যপদ গ্রহণের সুযোগ এবং অনলাইন পেমেন্ট সেবা চালু করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। তিনি আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কুয়ালালামপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, আব্দুল জলিল লিটন, শওকত হোসেন, এস.এম. রহমান তনু, কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন, ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ, ফজলুল করিম সোহরাব, মোহাম্মদ আমিনুল ইসলাম রতন ও এস.এম. বশির আলম সহ অন্যান্যরা। শেষ করব বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণহারে ভিসা বাতিলের পরিকল্পনা করছে কানাডা, বাংলাদেশ ভারত বিশেষ নজরে। প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আরিফুজ্জামানের তৎপরতায় খোঁজ মিলেছে মালয়েশিয়া অসুস্থ প্রবাসী মিকাইলের। বর্তমানে তিনি কুয়ালালামপুরের হাসপাতালে চিকিৎসাধীন। সংযুক্ত আরব আমিরাতে দিন দিন সংকীর্ণ হচ্ছে বাংলাদেশিদের কর্মক্ষেত্র, তাই চ্যালেঞ্জ নিয়ে গড়ে উঠছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান। এবং ওমান ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাবের নতুন জার্সি উন্মোচন, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের গলফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।